গল্পের শুরু আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহর থেকে। এইচ নামের এক সিকিউরিটি গার্ড তার কলিগ বুলেটের সঙ্গে একটা ট্রাকে করে অনেক নগদ টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য যাচ্ছিল। হঠাৎ মাঝ রাস্তায় কিছু ডাকাত এসে তাদের গাড়িতে হামলা করে এবং টাকাগুলো লুট করার চেষ্টা চালায়। তারা ট্রাকের ভেতর ধোয়া বোমা ছুড়ে মারে, কিন্তু এইচ যখন গাড়ি থেকে সামনে নেমে আসে তখন তাকে দেখে ডাকাতরা পুরো থমকে যায়। এইচকে দেখা মাত্রই তারা এতটাই প্যানিক করে যে টাকার ব্যাগ ফেলে সেখান থেকে নিজের যান বাঁচাতে শুরু করে। এই ঘটনার পর অফিসে ফিরে বুলেট সবাইকে বলে এইচ মোটেও কোনো সাধারণ মানুষ নয়। ডাকাতরা তাকে দেখে এমনভাবে ভয় পেয়েছিল যেন সরাসরি যমদূতকে দেখে ফেলেছে, আর সেই আতঙ্কেই তারা টাকা না নিয়ে পালিয়ে গেছে। এরপর গল্পে এক সপ্তাহ আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। প্যাট্রিক হিল নামের এই লোকটা তখন ওই সিকিউরিটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিল। ওই কোম্পানি মূলত সেই সব ক্লায়েন্টদের প্রোটেকশন দেয় যারা এক জায়গা থেকে অন্য জায়গায় বড় অঙ্কের ক্যাশ টাকা ট্রান্সপোর্ট করে। ইন্টারভিউ নেওয়ার সময় কোম্পানির ম্যানেজার টেরি প্যাট্রিকের সিভি দেখে বেশ ইমপ্রেস হয়ে যায়, কারণ প্যাট্রিক আগে অনেক বড় বড় সিকিউরিটির কাজ সামলিয়েছে। তবে টেরি তাকে সতর্ক করে বলে যে কাজটা দেখতে যতটা সোজা লাগে আসলে কিন্তু ততটা নয়। টেরি তাকে একটা উদাহরণ দিয়ে বলে, 5 বছর আগে আমাদের একটা ক্যাশ ট্রাক যখন টাকা নিয়ে যাচ্ছিল তখন একদল ডাকাত ওটাকে চারদিক থেকে লক করে দেয়। তারা রাস্তায় কনস্ট্রাকশন ওয়ার্কার সেজে নাটক শুরু করে পুরো রাস্তা জ্যাম করে দিয়েছিল। আমাদের গাড়িটা সেখানে আটকে গেলে ডাকাতরা মেটাল কাটার দিয়ে দরজা কেটে ভেতরে একটা শক্তিশালী গ্রেনেড ছুড়ে মারে। সেই বিস্ফোরণে গাড়ির ড্রাইভার আর গার্ড দুজনেই মারাত্মক জখম হয় এবং এক পর্যায়ে তারা দুজনেই মারা যায়। এরপর ডাকাতরা সব টাকা নিজেদের গাড়িতে লোড করে গায়েব হয়ে যায়। সব শোনার পর টেরি তাকে জিজ্ঞাসা করে, এইসব জানার পরেও তুমি কি এই ঝুঁকিপূর্ণ চাকরিতে ঢুকতে চাও? প্যাট্রিক তখন কোনো দ্বিধা ছাড়াই সরাসরি হ্যাঁ বলে দেয়। ঠিক তখনই প্যাট্রিকের সঙ্গে দেখা করতে আসে বুলেট নামের ওই লোকটা। সে প্যাট্রিককে পরিষ্কার জানিয়ে দেয়, এখানে তোমার অফিসিয়াল নাম হবে শুধু এইচ। তোমার আসল পরিচয় বা নাম ভুলেও কারোর সঙ্গে ফাঁস করা যাবে না। আর এখানে ডিউটি পেতে হলে তোমাকে বেশ কিছু প্র্যাকটিক্যাল পরীক্ষা পাশ করতে হবে। এরপর তার ট্রেনিং আর পরীক্ষা শুরু হয়ে যায়। কোম্পানির নিয়ম অনুযায়ী এই চাকরিতে সিলেক্ট হতে হলে টেস্টে কমপক্ষে 70% স্কোর করতেই হবে। এই কারণে প্যাট্রিক যখন পরীক্ষাগুলো দিচ্ছিল সে ইচ্ছে করে খুব সাধারণ পারফর্ম করছিল, যাতে সে সবার নজরের আড়ালে কোনো রকমের শুধু পাস মার্কটা তুলতে পারে। যেমন শুটিং টেস্টের সময় সে ইচ্ছা করে মেইন টার্গেটের অনেক বাইরে গুলি চালিয়েছিল, যেন তাকে কোনো রকমের টেনে টুনে পাশ করিয়ে দেওয়া হয়। মানে দেখে মনে হচ্ছিল সে ইচ্ছে করে পুরো ব্যাপারটা করছে। ড্রাইভিং টেস্ট দেওয়ার সময়ও সে যখন গাড়ি পেছনের দিকে ব্যাক করছিল তখন ইচ্ছে করেই পেছনের একটা জিনিসের ধাক্কা লাগিয়ে দেয়, যাতে কোনো রকমে তাকে টেনে টুনে পাশ করিয়ে দেওয়া হয়। এভাবেই নিখুঁত নাটক করে সে ফাইনালি 70 মার্কস পেয়ে যায় এবং তাকে চাকরিটা দেওয়া হয়। চাকরি পাওয়ার পর বুলেট তাকে পুরো টিমের সাথে পরিচয় করিয়ে দেয়, যেটার নাম ছিল ফর্মুলা 1। আসলে এখানে তারা এই ধরনের অদ্ভুত ছদ্মনাম ব্যবহার করত কারণ তারা চাইতো না এখানে কেউ কারোর আসল পরিচয় জানুক। এতে কোনো শত্রু তাদের পরিচয় জেনে তারা তাদের পরিবার বা অন্য কোথাও গিয়ে আক্রমণ করার সুযোগ পাবে না। এরপর এইচকে একটা পিস্তল এবং ডিউটির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে দেওয়া হয়, অর্থাৎ তার অফিসিয়াল ডিউটি শুরু হয়ে গেছে। এরপর একদিন হঠাৎ করে দেব এবং জন নামের দুজন সিকিউরিটি গার্ড যখন একটা বড় গুরুত্বপূর্ণ ক্যাশ ট্রান্সপোর্ট করার জন্য রেডি হচ্ছিল তখন একদম শেষ মুহূর্তে বুলেট তাদের সঙ্গে এইচকেও টিমে নিয়ে নেয়। যদিও দেব গাড়ি চালানোর সময় এইচকে ভয় দেখানোর চেষ্টা করছিল যে এই কাজটা কিন্তু অনেক ডেঞ্জারাস হতে পারে, যে কোনো মুহূর্তেই তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু এইচ কোনো রকমের প্যানিক না করে খুব শান্তভাবে উত্তর দেয়, যতই ভয়ঙ্কর কিছু হোক না কেন আমি পুরো ব্যাপারটা ঠিকই ম্যানেজ করে নেব। এরপর তারা 3 জন যখন গাড়ি নিয়ে যাচ্ছিল তখন কথার ছলে দেব তাদেরকে বলে, আজ থেকে 5 বছর আগে আমাদের ট্রাকে যে বড় ডাকাতিটা হয়েছিল সেদিন সেখানে আমারও ডিউটিতে থাকার কথা ছিল, কিন্তু সৌভাগ্যবশত আমি শেষ মুহূর্তে ছুটি নিয়েছিলাম, যার জন্য আমি সেই যাত্রায় বেঁচে যাই। না হলে হয়তো আমি আজ তোমাদের সঙ্গে এখানে থাকতে পারতাম না। দেবের এই কথা শোনার সাথে সাথে এইচের মনে খটকা লাগতে শুরু করে। সে দেবের উপরে সন্দেহ করে। এইচ সাথে সাথেই তাকে পাল্টা প্রশ্ন করে, তুমি সেদিন ঠিক কী কারণে ছুটি নিয়েছিলে? আসলে এইচের মনে আগে থেকে একটা সন্দেহ ছিল যে কোম্পানির ভেতরেই কোনো লোক হয়তো ওই বড় ডাকাতির সঙ্গে জড়িত আছে। তার এই কথা শুনে দেব একটু রেগে যায় এবং বিরক্ত হয়ে বলে, পুলিশ আমাকে ঠিকই এই প্রশ্ন করেছিল। আসলে সত্যিটা হলো এর আগের দিন আমি একটু বেশি মদ খেয়ে ফেলেছিলাম। এই কারণে প্রচণ্ড নেশার মধ্যে থাকার জন্য আমি পরদিন সকালে ঘুম থেকে উঠে অফিসে আসতে পারিনি। এইসব কথাবার্তা বলতে বলতে তারা একটা নির্দিষ্ট বিল্ডিংয়ের সামনে চলে আসে। সেখান থেকে তাদের $2 মিলিয়ন কালেক্ট করে অন্য একটা জায়গায় ট্রান্সফার করতে হবে। বুলেট ইচ্ছা করে এসকে সাথে নিয়ে টাকাটা তুলতে ভেতরে আসে, কারণ সে নিজের চোখে দেখতে চাইছিল যে নতুন লোক শুধু বড় বড় কথা বলে নাকি কাজেও কোনো এক্সপার্ট। যাই হোক, সেখান থেকে তারা সঠিকভাবে $2 মিলিয়ন কালেক্ট করে নিজেদের সুরক্ষিত ডিপোতে ফিরে আসে। সেই ডিপোর নিরাপত্তা ব্যবস্থা এতটাই স্ট্রং ও করা ছিল যে সেখানে প্রত্যেকটা কর্মচারীকে মেন্টাল ডিটেক্টর দিয়ে চেক করে ভেতরে ঢোকানো হয়।
এবং বাইরেও ঠিক একইভাবে বের করা হতো। ক্যাশ কাউন্টারে টাকাগুলো জমা রাখার পর তারা সবাই একটু রেস্ট করার জন্য স্পেশাল গেস্ট রুমে চলে আসে। তবে সেখানে যাওয়ার আগে এই অফিসে থাকা সমস্ত কর্মচারীর আইডি কার্ড খুব ভালো করে নোটিস করা শুরু করে। তার তাকানো দেখে পরিষ্কার মনে হচ্ছিল যে সে হয়তো কোনো নির্দিষ্ট পার্সনকে হনে হয়ে খুঁজে বেড়াচ্ছে। আর এই যখন ওয়াশরুমে চলে যায় তখন রেস্টরুমে থাকা সমস্ত কর্মচারী তাকে নিয়ে আলোচনা শুরু করেছিল। তারা বলাবলি করছিল যে এই লোকটা খুব কম কথাবার্তা বলে এবং সে খুবই রহস্যময় একজন পার্সন। এই জন্য এই যখন ওয়াশরুম থেকে ফিরে আসে তখন টিমের এক কর্মী তাকে সরাসরি তার নিজের সম্পর্কে এবং তার পাস্ট লাইফ সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে। সে জিজ্ঞাসা করে, এইস তুমি আগে ঠিক কোথায় চাকরি করতে? তখন এইস তাকে স্পষ্ট করে জানিয়ে দেয়, আমি আগে ইউরোপের একটা কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতাম। আর কোনো কথা না বাড়িয়ে সে নিজের কথা সেখানেই শেষ করে দেয় এবং ওই লোকটাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। তার এই আচরণ দেখার পর রুমে থাকা সবার সন্দেহ তার উপরে আরও বেশি বেড়ে যায়। পরদিন এইস, বুলেট এবং দেব তারা তিনজন মিলে একটা ছোট্ট অ্যামাউন্ট ট্রান্সফার করার জন্য গাড়ি নিয়ে বের হয়েছিল। কিন্তু যখনই তারা নির্দিষ্ট জায়গায় পৌঁছায় তখনই একদল ডাকাত তাদের সামনে চলে আসে এবং বন্দুক ঠেকিয়ে বুলেটকে জিম্মি করে বন্দি করে নেয়। ডাকাতরা বাকি দুইজনকে অর্ডার দেয় যেন গাড়ির সমস্ত টাকা নিয়ে তারা চুপচাপ বাইরে চলে আসে। এই পরিস্থিতি দেখে দেব মারাত্মক ভয় পেয়ে যায় এবং আতঙ্কে কাঁপতে কাঁপতে ইসকে বলে, এখন যেহেতু আমরা ফেসে গেছি তাই কোম্পানির নিয়ম অনুসারে আমাদের কোনো রিস্কে না গিয়ে পেছনের ছিটে হাত তুলে সারেন্ডার করা উচিত। ডাকাতরা যে কোনো মূল্যে আমাদের জীবন শেষ করে দিয়ে টাকা নিয়ে চলে যাবে, তাই টাকা বাঁচাতে গিয়ে আমাদের জীবন দেওয়া কোনোভাবেই ঠিক হবে না। ওদিকে ডাকাতরা বাইরে থেকে ওয়ার্নিং দিয়ে বলে, যদি কেউ চালাকি করার চেষ্টা করে তবে আমরা বুলেটের মাথায় সাথে সাথে শ্যুট করে তাকে মেরে ফেলব। এই চরম মুহূর্তে এস খুব শান্ত থাকে এবং দেবকে সান্ত্বনা দিয়ে বলে, তোমাকে এখন একদম শান্ত থাকতে হবে। আমাদের পেছনে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। আমাদের এই পরিস্থিতি মুখোমুখি যে কোনো উপায় হতে হবে, কারণ এই অল্প টাকার চাইতে আমাদের কলিগ বুলেটের জীবন অনেক বেশি মূল্যবান। এরপর ডাকাতরা দেবকে বন্দুকের মুখে হুমকি দিয়ে গাড়ির পেছনের লক খুলিয়ে সমস্ত টাকার ব্যাগ বাইরে আনতে শুরু করে। এরপর তারা এইচ আর দেবকে গাড়ি চালিয়ে একটা নির্দিষ্ট অন্ধকার জায়গায় যাওয়ার জন্য বলে। সেখানে ডাকাতদের মেইন গ্রুপের বাকিরা অলরেডি একটা গাড়ি আর একটা বড় ট্রাক নিয়ে আগে থেকেই উপস্থিত ছিল, যাতে টাকাগুলো লোড করে তারা দ্রুত পালিয়ে যেতে পারে। সেখানে পৌঁছানোর পর তারা বুলেটকে গান পয়েন্ট রেখে হুমকি দেয় যে তাদের ট্রাকে যেন জলদি সমস্ত টাকার ব্যাগগুলো শিফট করে দেওয়া হয়, নয়তো তারা বুলেটকে শ্যুট করে দেবে। এখন এই অবস্থা দেখার পর এস ট্রাক থেকে টাকাগুলো বের করে দেওয়ার দায়িত্ব নেয় এবং সে দেবকে গাড়ির ভেতরে শান্ত হয়ে বসে থাকতে বলে দেয়। আসলে ডাকাতরা বুলেটকে জিম্মি করে রেখেছিল এই জন্য যাতে করে তারা দুইজন চালাকি করলে তারা বুলেটকে সাথে সাথেই মেরে ফেলতে পারে। কিন্তু আমরা দেখতে পারি এস খুব চতুরতার সঙ্গে এক এক করে সমস্ত টাকার ব্যাগগুলো ডাকাতের ব্যাগে ছড়িয়ে ফেলেছিল। তবে নিখুঁত প্ল্যান অনুযায়ী সে ইচ্ছে করেই একটা টাকার ব্যাগ ট্রাকের ভেতরে না ফেলে বাইরের মাটিতে ফেলে দেয়। আর যখনই একজন ডাকাত সেই মাটিতে পড়া ব্যাগটা উঠানোর জন্য নামে, ঠিক এই সুযোগে এই চোখের পলকে নিজে লুকিয়ে রাখা পিস্তল বের করে ডাকাতদেরকে শ্যুট করে মেরে ফেলে। এরপর শুরু হয় এইচের ভয়ঙ্কর অ্যাকশন। সে এক এক করে সেখানে থাকা সমস্ত ডাকাতদেরকে নিখুঁত নিশানা করে শ্যুট করে দেয়। তাকে দেখে পরিষ্কার মনে হচ্ছিল যে সেই শুটিংয়ের কাজে মারাত্মক এক্সপার্ট এবং তার এই কাজে বহু বছরের প্রফেশনাল অভিজ্ঞতা রয়েছে। আসলে ট্রেনিংয়ের সময় সে যখন শ্যুট করেছিল তখন ইচ্ছে করে টার্গেটের বাইরে মেরেছিল, কিন্তু এখন আসল লড়াইয়ের সময় তার প্রত্যেকটা গুলি ডাকাতের ঠিক মাঝখানেই লাগে। লড়াইয়ের শেষ পর্যায়ে ডাকাতদের লিডার যখন ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন এই তাকে তাড়া করতে করতে একটা পুরনো গোডাউনের ভেতরে চলে আসে। সে ডাকাতদের লিডারকে গান পয়েন্টে নিয়ে এক গম্ভীর গলায় জিজ্ঞাসা করে, বল তোরা কার জন্য এসব করেছিস? তোদের পেছনের মাস্টারমাইন্ড কে? কিন্তু যখন ডাকাতদের লিডার ভয় পেয়ে কোনো উত্তর না দিয়ে চুপ থাকে তখন এইচ আর সময় নষ্ট না করে তাকেও শ্যুট করে সেখানেই মেরে ফেলে। ওদিকে দেব আর বুলেট তার এই ব্যাপারটা দেখতে পায় এবং তারা দুজনেই পুরোপুরি শকড হয়ে যায়, কারণ একজন সাধারণ সিকিউরিটি গার্ড একা হাতে পুরো ডাকাত দলকে এভাবে খতম করে দিয়েছে এটা তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। এই অবিশ্বাস্য ঘটনার পর থেকে পুলিশ এবং সরকারের বড় বড় গোয়েন্দা এইচের উপর কড়া নজরদারি করতে শুরু করে, কারণ তাদের মনে গভীর সন্দেহ জেগেছিল যে এই লোকটা সাধারণ কোনো গার্ড নয়, হয়তো অন্য কোনো দেশের আন্ডারকভার সিক্রেট এজেন্ট হতে পারে। এই জন্য গোয়েন্দারা যখন তাকে হেডকোয়ার্টারে ডেকে এনে খুব কড়াভাবে জিজ্ঞাসাবাদ করে তখন এইচ খুব চতুরতার সঙ্গে তার চেনা শান্ত ভঙ্গিতে সমস্ত প্রশ্নের উত্তর দেয়। সে খুব সাধারণ মানুষের মতো অভিনয় করে বলে, স্যার আপনারা যেমনটা ভাবছেন ব্যাপারটা আসলে মোটেও তেমন নয়। সত্যি বলতে ডাকাতরা যখন বুলেটকে বন্দি করেছিল তখন আমি নিজেই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, আর এই প্রচণ্ড ভয়ের কারণে হাত কাঁপতে কাঁপতে যখন আমি চোখ বন্ধ করে গুলি চালিয়েছি তখন ভুলবশত প্রত্যেকটা গুলি কিভাবে যেন ওদের মাথায় গিয়ে হিট করেছে। এটা আসলে কোনো প্রফেশনাল স্কিল ছিল না স্যার, এটা ছিল স্রেফ প্রাণের ভয় নেওয়া আমার একটা অ্যাকশন। এইচের এই নিখুঁত মিথ্যা আর শান্ত চেহারা দেখে পুলিশেরাও কোনো অকাট্য প্রমাণ না পেয়ে চুপ হয়ে যায়।
এরপর যখন এইচকে 5 মাস আগেও সেই বড় ডাকাতির সিসিটিভি ফুটেজ দেখানো হয়, তখন সে স্পষ্ট করে পুলিশকে বলে দেয় যে এই ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। তখন তো আমি এই কোম্পানিতে চাকরিও করতাম না। গোয়েন্দারা সেখান থেকে চলে যাওয়ার পর কোম্পানির সিনিয়র কর্মকর্তা টেরি এইচের কাছে এসে বলে, রাস্তায় যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তার 1 মাস পর তোমাকে আর ট্রাকে ডিউটি করতে হবে না। তুমি এখন অফিসে বসে ডেস্কের কাজ করবে, যাতে এই মেন্টাল ট্রমা থেকে তুমি বাইরে বের হয়ে আসতে পারো। কিন্তু এইচ তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে এই সমস্ত ছোটোখাটো ঘটনায় তার কোনো ভয় লাগে না। ঠিক তখনই সেখানে কোম্পানির আসল মালিক এসে হাজির হয়। সে এইচের কাজে প্রচুর প্রশংসা করে আর বলে, সত্যি তুমি অসাধারণ কাজ করেছ। এরপর সে সিনিয়র টেরিকে উদ্দেশ্য করে বলে, আমাদের কোম্পানিতে অফিসে বসে ডেস্কের কাজ করার মতো ফালতু লোকের অভাব নেই, বরং ট্রাকে ডিউটি করার জন্য এইচের মতো সাহসী আর দুর্ধর্ষ লোকেরই বেশি দরকার। এই কারণে মালিকের আদেশের এইচকে ডেস্কে না বসিয়ে পরদিন থেকে আবারও ট্রাকে ডিউটি করার জন্য পারমিশন দিয়ে দেয়। ওদিকে বাইরে যে অফিসার এইচকে জিজ্ঞাসাবাদ করেছিল, সে তার সিনিয়রকে ফোন করে একটা অবিশ্বাস্য নিউজ দেয়। সে বলে, স্যার, আসলে প্যাট্রিক হিল বা এইচ নামের এই লোকটা সাধারণ কোনো মানুষ নয়। এই লোকটা আসলে আন্ডারওয়ার্ল্ডের সেই মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার, যাকে আমাদের ডিপার্টমেন্ট গত 25 বছর ধরে হনে হয়ে খুঁজছে। এই ভয়ঙ্কর সত্যটা শোনার পরেও তার সিনিয়র চিফ তাকে স্পষ্ট করে নির্দেশ দিয়ে বলে, এইচের বিরুদ্ধে এখন কোনো পুলিশি অ্যাকশন নেওয়া যাবে না, তাকে শুধু কড়া নজরদারির মধ্যেই রাখা হোক। সেই কোম্পানিতে যে আসল মিশনটা করতে এসেছে সেটা তাকে করতে দাও। চিফের এই কথা শুনে অফিসার তাকে সতর্ক করে বলে, স্যার, সবকিছু জানার পরেও যদি আমরা এভাবে হাত গুটিয়ে বসে থাকি তাহলে আমাদের পুরো ডিপার্টমেন্টের অনেক বড় বদনাম হয়ে যাবে। কিন্তু সিনিয়র তাকে বুঝিয়ে বলে, এই লোকটা এখানে কোনো টাকা লোভে আসেনি, তাই তাকে অ্যারেস্ট করে আমরা তেমন কোনো তথ্য পাবো না। তার চেয়ে বরং তাকে শুধু নজরে রাখা হোক। সে যা যা করতে চায় তাকে সবকিছুই করতে দাও। অন্যদিকে এই যখন তার পার্সোনাল অ্যাপার্টমেন্টের মধ্যে একা ছিল, তখন মধ্যরাতে তার সঙ্গে গোপনে দেখা করতে এক রহস্যময় মহিলা চলে আসে। সেই মহিলা এইচের হাতে একটা স্পেশাল ফাইল দিয়ে কোনো কথা না বাড়িয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। ফাইলটা খোলার পর আমরা দেখতে পাই ওটার ভেতরে এই ক্যাশ ট্রান্সপোর্ট কোম্পানির যত এমপ্লয়ি ছিল সবার পার্সোনাল ডাটা, আইডি কার্ড এবং একটা পোস্টমর্টমের রিপোর্ট ছিল। এই সমস্ত গোপন ডাটাগুলো এক এক করে খুব সূক্ষ্মভাবে দেখার পর এইচের মনে ডায়না নামের কোম্পানির এক নারী সহকর্মীর উপর তীব্র সন্দেহ হয়। সে ভাবতে শুরু করে ওই হয়তো এই ভিতরকারের চোর। সে ডাকাতদের তথ্য পাচার করে। এই জন্য সে অত্যন্ত গোপনে ডায়নার ঘরের ভেতরে লক ভেঙে ঢুকে পড়ে। ডায়না কিছু বুঝে ওঠার আগেই এইচ তার মাথায় বন্দুক তাক করে এবং খুব কড়াভাবে জোর করা শুরু করে। ঘরের টেবিলের উপর একটা ব্যাগে অনেকগুলো অবৈধ টাকা দেখে এইচ তাকে শান্ত গলায় বলে, একজন সাধারণ গার্ড হয়ে তুমি এতগুলো টাকা একসঙ্গে কোথায় পেলে? সত্যি করে বলো, নয়তো এখানেই শেষ করে দেব। তখন ডায়না প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং কাঁপতে কাঁপতে এইচের সামনে সমস্ত তথ্য প্রকাশ করে। সে কান্নাকাটি করে বলে, এই টাকাগুলো আমি কোম্পানির কোনো ডাকাতি থেকে পাইনি। এগুলো আমি একটি মদের দোকান থেকে চুরি করেছি, যাতে করে চাকরি থেকে অবসর নেওয়ার পর জমানো টাকাগুলো দিয়ে নিজের লাইফটা শান্তিতে এনজয় করতে পারি। ডায়না এইচের হাত ধরে প্রমিস করে বলে, এটাই লাইফের প্রথম চুরি আর এটাই তার শেষ। সে কোম্পানির কোনো ডাকাতির সঙ্গে যুক্ত নয়। তবুও এইচ তাকে একদমই ছেড়ে দেয় না। সে ডায়নাকে চরম হুমকি দিয়ে জিজ্ঞাসা করে, যদি এই কোম্পানির ভেতরে কোনো ডাকাত সিন্ডিকেট সম্পর্কে তুমি জানো তাহলে সবকিছু আমাকে বলে দাও। আর যদি আমি পরবর্তীতে জানতে পারি যে তুমি কোনো তথ্য লুকিয়েছ, তবে তোমার সঙ্গে খুবই ভয়ঙ্কর কিছু ঘটবে। ডায়না যখন ভয় পেয়ে মাথা নেড়ে কান্না করতে করতে না করে দেয় আর সে বলে সে কিছুই জানে না, তখন এইচ তাকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে তার ঘর থেকে বেরিয়ে চলে আসে। এখান থেকে সিনেমার গল্প পুরো 5 মাস পেছনে অর্থাৎ অতীতে চলে যায়। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পারি এইচ তখন তার ছোট ছেলের সঙ্গে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় এইচের ফোনে মাইক নামের এক লোকের কল আসে। আসলে এই মাইক হচ্ছে এইচের আন্ডারওয়ার্ল্ডের একজন বিশ্বস্ত লোক এবং সেই হচ্ছে সেই ডাকাত যে সিনেমার একদম শুরুতে ক্যাশ ট্রাকে ডাকাতি করতে এসে হঠাৎ করে এইচকে চিনে ফেলে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং টাকা না নিয়ে সেখান থেকেই পালিয়ে যায়। আসলে মাইক সেই কোম্পানির ক্যাশ ট্রাককে খুঁজে বের করার চেষ্টা করেছিল। মূলত এই কাজটা করার জন্য মাইক আগে অন্য একজনকে দায়িত্ব দিয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই কারণেই মাইক বাধ্য হয়ে শেষ মুহূর্তে এই ট্র্যাকিংয়ের কাজটা এইচকেই দিয়ে দেয়। আমরা দেখতে পারি এইচ তার নিজের ছেলেকে সাথে নিয়ে সেই কোম্পানির অফিসের সামনে চলে আসে। এরপর ছেলেকে গাড়ির ভেতরে বসিয়ে রেখে সে খাবার কেনার বাহানায় বাইরে বেরিয়ে আসে, যাতে করে সেই নির্দিষ্ট ক্যাশ ট্রাকের উপর কড়া নজরদারি করা যায়। এখানে এইচের কাজ ছিল অত্যন্ত সাধারণ। তাকে শুধু দেখে মাইকে ফোনে বলতে হতো যে টাকার ট্রাকটা অফিস থেকে বের হয়ে গেছে। সে যখন ট্রাকের যাওয়ার রুটটা মাইকে কনফার্ম করে বলে দেয়, তখন সে দোকান থেকে খাবার নিয়ে আবারও নিজের গাড়ির দিকে ব্যাক করে। কিন্তু ঠিক তখনই সেই ট্রাকটি একটি ওভারব্রিজের নিচে যায়। তখন ডাকাতদের একটা দল হুট করে সামনে এসে ট্রাকটাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। এরপর তারা ট্রাকের দরজা ভেঙে ভেতরে কোটি কোটি টাকা লুট করে নিয়ে যায়।
যখন ডাকাতরা সমস্ত টাকা লুট করে ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেছিল, ঠিক তখনই হুট করে এক ডাকাতের নজর পড়ে পাশে দাঁড়িয়ে থাকা এইচের গাড়িতে বসা তার ছেলের উপর। আসলে এইচের ছেলে গাড়ির ভেতরে বসে পুরো ডাকাতের ঘটনাটা নিজের চোখে দেখে ফেলেছিল। ডাকাতরা বুঝতে পারে যে এই ছেলেটাই হচ্ছে তাদের ডাকাতের একমাত্র প্রমাণ, যাকে বাঁচিয়ে রাখলে তারা ফেঁসে যাবে। এই জন্য সে ডাকাত দলের মধ্যে থাকা একজন সোজা তার গাড়ির দিকে এগিয়ে যায়। সে গাড়ি থেকে তার নিষ্পাপ ছেলেটিকে টেনে হিঁচড়ে বাইরে বের করে আনে এবং তাকে মাটিতে শুয়ে পড়ার জন্য অর্ডার দেয়। ছেলেটি ভয় পেয়ে মাটিতে শুয়ে পড়ে। সেই নিষ্ঠুর ডাকাতটা কোনো রকমের দয়া না দেখে তাকে সরাসরি গুলি চালিয়ে দেয়। চোখের পলকে সেখানে ছেলেটির খুবই ভয়ঙ্কর মৃত্যু হয়। দূর থেকে নিজের ছেলের উপর গুলি চলতে দেখে এইচ পাগলের মতো চিৎকার করে তাকে বাঁচানোর জন্য সেদিকে দৌড় দেয়, কিন্তু ডাকাতরা তাকে এগিয়ে আসতে দেখে তার উপরও ফায়ার করে। পিঠে ও বুকে বেশ কয়েকটা গুলি লাগার কারণে এইচ গুরুতর আহত হয়ে যায়। তবে জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে সে ঝাপসা চোখে তার ছেলের খুনিকে দেখতে পেয়েছিল। হাসপাতালে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর এইচ অলৌকিকভাবে বেঁচে যায়। যদিও তার নিজের জীবন শেষ হয়ে যায়নি, কিন্তু সে তার কলিজার টুকরো ছেলেকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলে। এই ঘটনার পর এইচের ওয়াইফের মনে হচ্ছিল যে তার সন্তানের অকাল মৃত্যু হয়েছে শুধুমাত্র এইচের অবহেলার কারণে। এই কারণে এইচের উপর প্রচণ্ড রেগে যায় এবং তাকে ঘৃণা করতে শুরু করে। আর তখনই আমরা আসল সত্যটা জানতে পারি। এইচ আসলে কোনো ছোটখাটো অপরাধী নয়, সে ছিল আন্ডারওয়ার্ল্ডের এক বিশাল বড় গ্যাংস্টার। কিন্তু তার এত পাওয়ার থাকার পরেও নিজের ছেলেকে বাঁচাতে পারেনি। উপরন্তু তার ওয়াইফ এখন এই তীব্র ক্ষোভ আর কষ্ট থেকে তার স্ত্রী তার থেকে চিরকালের জন্য বিদায় নিয়ে চলে গেছে। এরপর এইচ তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আগুনে জ্বলতে শুরু করে। সে নিজের গ্যাংয়ের সমস্ত শুটার আর লোকজনকে ডেকে নির্দেশ দেয় যে আশেপাশের এবং শহরের যত ছোট বড় গ্যাং আছে সবাইকে ধরে আনো, কারণ তার প্রাথমিক ধারণা ছিল যে তার শত্রু কোনো গ্যাংয়ের সদস্যরাই হয়তো টাকা লোভে এই ডাকাতি করেছে এবং তার ছেলেকে হত্যা করেছে। তার হুকুম পেয়ে তার গ্যাংয়ের লোকজন পুরো শহর তোলপাড় করে ফেলে। তারা আশেপাশের সমস্ত ছোটখাটো গ্যাং লিডার আর গুন্ডাদের আস্তানায় হানা দিয়ে তাদেরকে ধরে আনে এবং এই ডাকাতির ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু পুরো আন্ডারওয়ার্ল্ডে একের পর এক গ্যাংস্টারকে মারার পরেও তারা কোনোভাবে সে আসল ডাকাতদেরকে খুঁজে বের করতে পারছিল না, কারণ আন্ডারওয়ার্ল্ডের কোনো গ্যাংই এই ঘটনার কথা জানতো না। এই ব্যর্থতা দেখার পর এইচের প্রধান সহযোগী মাইক এসে তাকে পার্সোনালি বলে, আমার মনে হয় না এই কাজগুলো বাইরের কোনো রেগুলার গ্যাংস্টার করেছে। এই ডাকাতির ধরন আর নিখুঁত প্ল্যান দেখে আমার মনে হচ্ছে এটা হয়তো কোনো কর্পোরেট পুলিশের কাজ, নয়তোবা সেই ট্রান্সপোর্ট কোম্পানির ভেতরে বড় কোনো ষড়যন্ত্র আছে, যে ভেতর থেকে ডাকাতদেরকে সব ইনফরমেশন দিয়ে এই ডাকাতির সঙ্গে সরাসরি জড়িত। মাইকের এই যুক্তি শোনার পর এইচের মাথায় নতুন বুদ্ধি খেলে যায়। সে তার গ্যাংয়ের লোকজনকে ডেকে বলে সে ছেলের মানসিক কষ্ট থেকে বাইরে বের হওয়ার জন্য কিছুদিনের জন্য লন্ডনে চলে যেতে চায়, কিন্তু আসলে লন্ডনে যাওয়াটা ছিল তার একটা বাহানা। সে গোপনে নিজের একটা সম্পূর্ণ ডুপ্লিকেট এবং নতুন আইডি কার্ড বানানোর জন্য শুরু করে দিয়েছিল। সেখানে সে আন্ডারওয়ার্ল্ডের ডন পরিচয় লুকিয়ে নিজের নতুন নাম দিয়েছিল প্যাট্রিক হিল। আর এই সময়ের ভেতরে সে কোনোভাবে তার ছেলের পোস্টমর্টম রিপোর্ট জোগাড় করেছিল, যাতে করে ঘটনার প্রত্যেকটা ছোট ছোট প্রমাণ সে নিজে বের করতে পারে। গল্পের অন্যদিকে আমরা সম্পূর্ণ নতুন একটা গ্যাং দলকে দেখতে পাই। এই গ্যাংয়ের বিশেষত্ব ছিল এর সমস্ত মেম্বার আগে দেশের এক্স মিলিটারি অফিসার ছিল, কিন্তু চাকরি ছাড়ার পর এখন তারা পুরোপুরি অপরাধ দুনিয়ায় নেমে গেছে এবং সবাই মিলে বড় বড় ডাকাতি করা শুরু করে দিয়েছে। এই হাইটেক গ্যাংয়ের লিডার ছিল জ্যাকসন, আর এই টিমে জান নামের এক নিষ্ঠুর লোক ছিল, যে কিনা 5 মাস আগে এইচের নিষ্পাপ ছেলেকে গুলি করে হত্যা করেছিল। তারা মূলত একটা বিশাল বড় ডাকাতি করার প্ল্যান করেছিল এবং তাদের মেন টার্গেট ছিল সেই কোম্পানির ভেতরেরই এক লোকের কাছ থেকে তারা জানতে পেরেছিল যে নির্দিষ্ট একটা দিনে কোম্পানির ট্রাকে করে বিশাল বড় একটা অ্যামাউন্ট ট্রান্সফার করা হয়। এই তথ্য পেয়ে সেদিন তারা ওভারব্রিজের নিচে রাস্তা ব্লক করে ডাকাতির প্ল্যান করেছিল। আর দুর্ভাগ্যবশত সেই দিনটাই ছিল ভয়ঙ্কর কালো দিন, যেদিন খাবার কিনতে গিয়ে এই তার ছেলেকে চিরকালের জন্য হারিয়েছিল। এখন সেই ঘটনার পুরো 5 মাস কেটে যাওয়ার পর লিডার জ্যাকসন তার পুরো আর্মি গ্রুপকে আবারও একটা গোপন ডেরায় এক জায়গায় জমা করে। তাদের এবারকার টার্গেট হলো ব্ল্যাক ফ্রাইডের দিনে সরাসরি কোম্পানির মেন ডিপোতে হানা দেবে এবং একই সাথে $50 মিলিয়ন ডাকাতি করবে, কারণ ব্ল্যাক ফ্রাইডে শপিংয়ের দিনে পুরো শহরের সমস্ত ক্যাশ কালেকশন হয় এই কোম্পানির কাছে। তাই সেদিন ডিপোতে সবথেকে বেশি টাকা জমা থাকবে। এর কয়েকদিন পর বর্তমান সময় যখন বুলেট আর এই ট্রাকে করে কিছু রেগুলার ক্যাশ জমা দিতে যাচ্ছিল, তখন গাড়ির ভেতরে কথায় কথায় হঠাৎ করে বুলেট শকিং আর ভয়ঙ্কর তথ্য দেয়। বুলেট ফিসফিস করে বলে যে আসলে সে নিজেই হলো এই কোম্পানির ভেতরের প্রধান বেইমান, যে কিনা টাকা লোভে ডাকাতদের কোম্পানির ভেতরে সমস্ত তথ্য দিয়ে দিচ্ছে। বুলেট আরও শেয়ার করে যে সে বাইরে থাকা এই জ্যাকসনের টিমের হয়ে কাজ করছে, কারণ সে চায় চাকরি থেকে রিটায়ার করার পর বাকি জীবনটা কোনো গার্ড হিসেবে নয়, বরং রাজকীয় ও বিলাসী জীবনযাপন করতে। এই বলে বুলেট এইচকে বড় বড় টাকা লোভ দেখাতে শুরু করে এবং তাকেও ডাকাতের টিমে জয়েন করার জন্য প্রপোজ দেয়। বুলেট তার কাছে প্রমিস করে বলে, এইচ তুমি যদি এই একটা দিন আমাদের হয়ে ট্রাকে একটু সাহায্য করো, তবে তুমি এক রাতে এত টাকা ইনকাম করে ফেলবে যে
বাকি জীবনে তোমাকে আর কোনোদিনও টাকার পেছনে দৌড়াতে হবে না। তার মুখে এই অফার শোনার পর এইস তো খুবই খুশি হয়ে যায়, কিন্তু বাইরে নিজের শান্ত চেহারা রেখে সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ এইস তো গত 5 মাস ধরে এই দিনটার জন্য হন্যে হয়ে অপেক্ষা করেছিল। পরবর্তী প্ল্যান অনুযায়ী তারা তাদের ট্রাকটা ডিপোতে ঢোকানোর আগে একটা নির্জন জায়গায় গিয়ে থামায়। সেখানে জ্যাকসনের টিম অলরেডি উপস্থিত আছে। বুলেটের সাহায্যে তারা সবাই চুপচাপ ট্রাকের পেছনে গোপনে লুকিয়ে বসে পড়ে। এরপর ট্রাকটা যখন অন্যান্য ক্যাশ ট্রাকের সঙ্গে সিকিউরিটি পার হয়ে মেন ডিপোর ভেতরে চলে আসে, তখন ভেতর থেকেই হঠাৎ করে সেই ডাকাতরা ভারী অস্ত্র নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং চোখের পলকে চারদিকের সমস্ত গার্ডদেরকে বন্দি করে ফেলে। তবে এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেই কোম্পানির একজন সাহসী সিকিউরিটি গার্ড নিজের জীবন বাজি রেখে দ্রুত অ্যালার্ম বাটন চেপে দেয়। অ্যালার্ম বেজে ওঠার সাথে সাথে বাইরে থাকা পুলিশ হেডকোয়ার্টারে অটোমেটিক খবর পৌঁছে যায় ক্যাশ কোম্পানির মেন ডিপোর ভেতরে হয়তো বড়সড় ডাকাতি হচ্ছে। পুলিশ সাথে সাথেই বিশাল ফোর্স নিয়ে সাইরেন বাজিয়ে ডিপোর দিকে রওনা দেয়। ওদিকে ডিপোর ভেতরে জোরালো অ্যালার্মের শব্দ পাওয়ার পর সেখানে বন্দি থাকা অন্য গার্ডরাও একটু সাহস ফিরে পায়। তারা বুঝতে পারে পুলিশ আসছে, তাই তারা নিজেদেরকে বাঁচানোর জন্য ডাকাতের উপরে পাল্টা ফায়ার করে। কিন্তু এরা যেহেতু পূর্বে মিলিটারি ছিল, তাই তাদের নিখুঁত যুদ্ধের স্ট্র্যাটেজি আর ভারী অস্ত্রের সাধারণ গার্ডরা কোনোভাবেই টিকতে পারছিল না। তার উপরে জ্যাকসনের টিমের সবাই ওপর থেকে নিচ পর্যন্ত বুলেট প্রুফ জ্যাকেট আর হেলমেট পরেছিল। পরিকল্পনা অনুযায়ী এইসকে ডাকাতরা আগেই বন্দি করার নাটক করে একটা সাইডের অন্ধকার জায়গায় আটকে রেখে দিয়েছিল। তবে এইস তখন সুযোগ বুঝে চট করে হাতের বাঁধন নিজে খুলে ফেলে। সে ডিপো থেকে মেইন আস্তানায় চলে আসে। এইস সেখানে গার্ডকে খতম করে তার শরীরে বুলেট প্রুফ জ্যাকেট আর মুখোশটা নিজের গায়ে পরে নেয়। কোনো রকমের ওয়ার্নিং না দিয়ে বুলেট আচমকা পেছন থেকে তার পুরনো বন্ধু দেব আর ডায়না এই দুইজনকে সরাসরি শ্যুট করে ঘটনাস্থলে মেরে ফেলে। ডিপোর ভেতরে পুলিশের সঙ্গে হওয়া এই চরম গোলাগুলির পর দেখা যায় জ্যাকসনের পুরো গ্যাংয়ের ভেতরে শেষ পর্যন্ত শুধু জ্যাকসন, বুলেট আর জেন এই তিনজনই বেঁচে ছিল। তবে লড়াইয়ের মাঝখানে জ্যাকসন নিজে বেশ কয়েকটা গুলি খেয়েছিল। এই অবস্থায় তারা তিনজন কোনো রকমের টাকা ভর্তি ব্যাগগুলো ট্রাকে লোড করে ডিপোর বাইরে চলে আসে। বাইরে যেহেতু পুলিশ অলরেডি তাদেরকে ঘেরাও করার জন্য অপেক্ষা করেছিল, তাই তারা পুলিশের বিশাল ব্রিগেড ভেঙে ট্রাক নিয়ে দ্রুত একটা গোপন আস্তানায় চলে আসে। তারা মূলত পুরনো একটা গ্যারেজের ভেতরে এসে থামে এবং গ্যারেজের মাটির নিচে আগে থেকে গোপন একটা সুড়ঙ্গ খোঁড়া ছিল, যাতে পুলিশ আসার আগে খুব সহজেই মাটির নিচ দিয়ে অন্য শহরে পালিয়ে যেতে পারে। তবে ট্রাকে বসে জ্যাকসন বুঝতে পারে যে জেন হয়তো তাদের দুইজনকে ধোঁকা দিয়ে একাই পুরো $50 মিলিয়ন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং সুযোগ বুঝে তাদের দুইজনকে মেরেও ফেলতে পারে। এই জন্য জ্যাকসন নিজের গান বের করে জেনকে শ্যুট করে দেয়। তার মৃত্যুর পর সমস্ত টাকা তারা দুইজন নিয়ে নেয় এবং তারা দুজনে সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা যখন সুড়ঙ্গের শেষ মাথায় পৌঁছায়, তখন আমরা দেখতে পাই তাদের পালানোর জন্য একটা গাড়ি সেখানে আগে থেকে রেডি ছিল। তারা দুজনে মিলে জলদি সমস্ত টাকার ব্যাগগুলো গাড়িতে লোড করা শুরু করে। কিন্তু যখনই সব টাকা গাড়িতে তোলা শেষ হয়ে যায়, তখনই তাদের দুজনের মনের ভেতরে আসল লোভটা বাইরে বেরিয়ে আসে। বুলেট মনে মনে ভাবছিল জেনকে মেরে সব টাকা একা নিয়ে নেবে, আর জেন ভাবছিল বুলেটকে সরিয়ে সে একাই রাজত্ব করবে। বুলেট যখনই জেনকে শ্যুট করে মারার জন্য বন্দুক তাক করে, ঠিক তার আগেই জেন চোখের পলকে বুলেটকে শ্যুট করে সেখানেই মেরে ফেলে। বুলেট মাটিতে লুটিয়ে পড়লে জেন এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। নিজের মিশনে সফল হয়ে জেন শহরের একটি বিলাসবহুল হোটেলে ওঠে এবং আরাম করতে শুরু করে। সে যখন বাথরুম থেকে গোসল করে বাইরে বের হয়, ঠিক তখনই দেখতে পায় লিভিং রুমের টেবিলে রাখা একটা টাকার ব্যাগের ভেতর একটা ফোন অনবরত রিং হয়ে যাচ্ছে। জেন বেশ অবাক হয়ে যখন ফোনটা পিক করে, তখনই সে নিজের সামনের দিকে তাকিয়ে পুরোপুরি শকড হয়ে যায়, কারণ ঠিক তার সামনে অন্ধকার ঘরের ভেতরে শান্ত হয়ে বসে আছে স্বয়ং এইস। আসলে এই পুরো জিনিসটা ছিল এইচের একটা মাস্টার প্ল্যান। ডিপোতে জেনকে একশটে খতম না করে সে ইচ্ছে করে টাকাগুলো নিয়ে যেতে পালিয়ে দিয়েছিল। এই জেনের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলে, আজ থেকে 5 মাস আগে ব্রিজের নিচে ডাকাতি করার সময় তুমি যে নিষ্পাপ ছোট্ট বাচ্চাটিকে কোনো দয়া না দেখে শ্যুট করে মেরেছিলে, সেটা আর কেউ ছিল না, সেটা ছিল আমার একমাত্র ছেলে। এই কথা বলেই এই জেনের দিকে তার ছেলের রিপোর্ট ছুড়ে দেয়। আসলে সেই পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছিল বুলেটের আঘাতের কারণে ছেলেটির শরীরের ভেতরে মেইন অর্গান ফেটে যাওয়ায় তার খুব কষ্টদায়ক মৃত্যু হয়েছিল। এইচ আর 1 সেকেন্ডও দেরি না করে সে নিজের পকেট থেকে রিভলভার বের করে জেনকে লক্ষ্য করে একের পর এক শ্যুট করতে শুরু করে। এইচ কোনো তাড়াহুড়ো না করে ঠিক জেনের শরীরে সেই জায়গায় গুলি করে যেখানে 5 মাস আগে জেন তার ছোট ছেলেটিকে গুলি মেরেছিল। এইচ নিজের ছেলের খুনিদের সবাইকে নিজ হাতে খতম করে প্রতিশোধ পূরণ করে। এরপর এই জেনকে ওভাবেই ফেলে রেখে ফ্ল্যাট থেকে সোজা বাইরে চলে আসে। তবে বিল্ডিংয়ের নিচে নামতে সে দেখতে পায় এফবিআইয়ের সেই সিনিয়র অফিসার পুলিশ টিম অলরেডি সেখানে জেনকে ধরার জন্য গাড়ি নিয়ে উপস্থিত হয়েছে। এইচ কোনো ঝামেলা না করে জেনের গাড়ি থেকে উদ্ধার করা লুট হওয়া সমস্ত $50 মিলিয়ন এফবিআইয়ের সামনে জমা দিয়ে দেয়। গোয়েন্দা প্রধানও চুপচাপ মাথা নেড়ে এইচকে চলে যাওয়ার ইশারা করে। এরপর এই চুপচাপ একা সেই অন্ধকার রাস্তা দিয়ে অন্য একটা গন্তব্যে বেরিয়ে যায়, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। খোদা হাফেজ।